ওকে, লাইভ না। নমস্কার নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকল সদস্যা এবং উপস্থিত সকলকে জানাই সুস্বাগতম, আন্তরিক ভালোবাসা ও সম্মান। আজ আমরা উপস্থিত হয়েছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের রবিবারের আলোচনা সভায়, যেখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য প্রকাশ চক্রবর্তী এবং অন্যতম সদস্য আমি তন্দ্রা মণ্ডল। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আলোচনা সভার বিশিষ্ট অতিথি, আজকের আলোচনার আলোচক অধ্যাপিকা ডক্টর অনিন্দিতা ঘোষাল মহাশয়াকে জানাই সুস্বাগতম, বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আলোচনা শুরু করার পূর্বে আমি মহাশয়ের একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। ডক্টর অনিন্দিতা ঘোষাল মহাশয়া ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপিকা। ওনার গবেষণার ক্ষেত্রটিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত তা হল পার্টিশন অ্যান্ড রিফিউজিস স্টাডিজ উইথ স্পেশাল এমফাসিস অন ইস্টার্ন, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক বৃত্তি ও পুরস্কার পেয়েছেন। তিনি একাধিক গবেষণা প্রকল্পেও কর্মরত ছিলেন। বহু স্বনামধন্য জার্নাল ও সম্পাদিত গ্রন্থে ওনার লেখাগুলি প্রকাশিত হয়েছে। বহু জাতীয় ও আন্তর্জাতিক আলোচনা সভায় উনি ওনার গবেষণাগুলি উপস্থাপিত করেছেন। ওনার লেখা গ্রন্থগুলি হলো রিফিউজি, বর্ডার্স অ্যান্ড আইডেন্টিটিস, Rights and Habitat in East and Northeast India, Revisiting Partition, Contestation, Narratives and Memories। আজ উনি যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন তার শিরোনামটি হল দ্য Nowhere People and Their Promised Land, Partition, Migration and Refugee Struggle in the Eastern Border। আমি মহাশয়াকে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। থ্যাংক ইউ তন্দ্রা, থ্যাংক ইউ প্রকাশ আমাকে অ্যাপ্রোচ করার জন্য। আমার যেমন সবসময় খুব স্টুডেন্ট ফোরামে বলতে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমরা যতটুকু পড়াশোনা করি, গবেষণা করি, আমরা যাই করি, এটা আসলে আমরা করি হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে নলেজ শেয়ার করার জন্য। সুতরাং তার জন্য আমার মনে হয় যে স্টুডেন্ট ফোরাম সবসময় খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, সব শিক্ষকদের জন্য, আমাদের গবেষণা শেয়ার করার কাজে। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমাদেরকে, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, বিশেষ করে প্রকাশকে অনেক মাস ধরে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমি যেমন যে বিষয়টা নিয়ে আসলে কাজ করি সেটা হচ্ছে গিয়ে উদ্বাস্তু সম্প্রদায়কে নিয়ে, এবং শুধু উদ্বাস্তু সম্প্রদায় না, উদ্বাস্তু সম্প্রদায়ের সঙ্গে আমি বিভিন্ন রকম মার্জিনাল কমিউনিটি, মানে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় বা বিভিন্নভাবে ভাষাগতভাবে, জাতিগতভাবে যারা সংখ্যালঘু, তাদের অধিকার রক্ষা বা তাদের কে আমাদের কিভাবে দেখা উচিত সেগুলো নিয়ে আমি আসলে কাজ করি। ওগুলো আমার কাজের ফোকাসের জায়গা। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বেঙ্গলে যে সময়টা পার্টিশন হলো, দেশভাগ যে সময়টা হলো, সেই সময় ঠিক দেশভাগের পরে, মানে উদ্বাস্তুদের নিয়ে দেশভাগের আগে কিরকম পরিকল্পনা ছিল, আদৌ কোনো পরিকল্পনা ছিল কিনা, এবং দেশভাগের পরবর্তী সময়ে সেই সময় সেই পরিকল্পনা মাফিক আসলে হচ্ছে গিয়ে ওদের সঙ্গে ব্যবহার করা হয়েছিল কিনা, সেটা হচ্ছে কি আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এবং আমি দেখাতে চাই যে কি করে ইস্টার্ন ইন্ডিয়ার যে রেফিউজি সিনারিও, যে উদ্বাস্তু যে সিচুয়েশন, সেটা কি করে অন্য যে জায়গাগুলো সেগুলোর থেকেও ভীষণ রকমের আলাদা। মানে তাদের অধিকার, তাদের জন্য মানে তৈরি যে পলিসিগুলো সেগুলো ইমপ্লিমেন্টেড হয়েছিল কিনা নাকি হয়নি, সেগুলো আমি একটু আলোচনা করতে চাই। তো এখানে আলোচনা করার জন্য আমি কিন্তু বেঙ্গল, মানে এই এই পার্টিকুলার বক্তৃতার জন্য অবশ্যই, মানে আমরা গ্রেটার বেঙ্গল বলতে যেটাকে বুঝি, মানে যেটা হচ্ছে গিয়ে যদি আমরা স্টেটের পার্সপেক্টিভে দেখি, তাহলে হচ্ছে রাজ্যের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তাহলে আমি বেঙ্গল বর্ডারল্যান্ড বা বেঙ্গল বলতে যে জায়গাটার কথা আমি বলছি সেটা অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে আমরা যেখানে থাকি, যে রাজ্যে আমরা বসবাস করি। কিন্তু আমরা সবাই জানি যে এখানে বেঙ্গল মানে কিন্তু শুধুমাত্র আমাদের মানে পশ্চিমবঙ্গ নয়। হ্যাঁ, কারণ উদ্বাস্তুরা
যারা মাইগ্রেট করেছিল তারা কিন্তু শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গলে মাইগ্রেট করেছিল সেরকম নয়, আরো দুটো রাজ্য যেগুলো খুব মেজর বেঙ্গল বর্ডারল্যান্ডের পাশের রাজ্য, আসাম এবং ত্রিপুরাতেও কিন্তু মাইগ্রেট করেছিল। হ্যাঁ, আর ওরা যে মাইগ্রেট করেছিল সেইটাকে বোঝানোর জন্য আমি প্রথমে একটুখানি হচ্ছে গিয়ে পূর্ববঙ্গ নিয়ে বলবো, কারণ পূর্ববঙ্গকে না বুঝলে না কেন উদ্বাস্তুরা এখানে মাইগ্রেট করেছিল, কি আশা নিয়ে ওরা এসেছিল, সেই জিনিসগুলো কিন্তু সেভাবে বোঝা সম্ভব না। হ্যাঁ, তো আমি খুব সহজ ভাষায় গল্পের মতো করে, মানে ন্যারেটিভটা যাতে, মানে স্টোরিটা যাতে খুব সোজা হয়, যাতে স্টুডেন্টদের জন্য বিশেষ করে বোঝা সুবিধে হয়, আমি কিন্তু ওইভাবে আজকে মানে বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি যেটা নিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে দেশভাগ মানে আমাদের কি মনে হয়, মানে আমরা যখন দেশভাগ শব্দটা শুনি তখন আমাদের দেশভাগ শব্দটা শুনে আমাদের কি মনে হয়, মানে ধরো তোমাদের জেনারেশন যারা তাদের কি মনে হয়। অবশ্যই মানে আমাদের জেনারেশন একরকম মনে হয়, আবার আমি যখন আমার পরিবারের লোকের সঙ্গে কথা বলি, আমার বাবা, আমার মামারা, মানে যারা ওই সময়টাকে দেখেছেন, তাদের অন্যরকম মনে হয়। তো তোমাদের জেনারেশন যারা দেশভাগকে একটা ধরো কোর্সের পার্ট হিসেবে পড়ো, বা হচ্ছে গিয়ে দেশভাগকে একটা ইতিহাসের ঘটনা হিসেবে দেখো, তো আমি আজকে আজকে বলতে শুরু করতে চাই ওই জায়গাটা থেকে, পার্টিকুলারলি ওই জায়গাটা থেকে, যে আমরা কিভাবে দেশভাগকে আসলে কনসিভ করি, আমরা কিভাবে ভাবি, আমরা কিভাবে পারসিভ করি দেশভাগ শব্দটাকে। তো দেশভাগ শব্দটা যখনই আমাদের মনে হয়, আমাদের প্রথমেই মনে হয়, মানে আমার মনে হয় আমাদের প্রথমেই মনে হয়, বিশেষ করে ধরো যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে, যারা সোশিওলজি পড়ে, যারা অ্যানথ্রোপোলজি পড়ে, এই ধরনের সাবজেক্ট গুলো যারা পড়ে, তাদের কিন্তু সবচেয়ে আগে দেশভাগ মানেই মনে হয় যে নেহেরুর একটা ভাষণ, যেটা আমরা জানি যে খুব বিখ্যাত একটা ভাষণ, হ্যাঁ, যেটা ওই মিডনাইট, ওটা খুব, মানে ওটা যে কোনো কেউ ইউটিউবে বা যে কোনো কেউ গুগল সার্চ করলে দেখতে পারে বা শুনতে পারে। তো সেই লেকচারটা যদি আমরা শুনি তাহলে কিন্তু আমাদের মনে হয় যে দেশভাগটা আসলে দেশভাগ নয়, দেশভাগ যেটা বলতে যেটা বোঝানো হয়, বা দেশভাগকে মানে আমরা যেভাবে এখন দেখি, তো ওই লেকচারটা শুনলে মনে হয় যে ওটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ নট পার্টিশন। হ্যাঁ, মানে ওটা হচ্ছে গিয়ে একটা স্বাধীনতা আন্দোলনের পরে একটা স্বাধীনতা পাওয়ার ইতিহাস। তো সেটাকে খুব গ্লোরিফাই করে দেখানো হয়, খুব সুন্দর করে ওটাকে ব্যাখ্যা মানে করার চেষ্টা করা হয়। এবং তোমাদের জেনে আশ্চর্য লাগবে যে আমরা যদি পার্টিশন হিস্টোরিওগ্রাফি পড়ি, আমরা যদি খুব মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে দেশভাগ নিয়ে যে ধরনের লেখালেখি হয়েছিল সেই সময়, সেটাকে যদি খুব মনোযোগ দিয়ে পড়ি, তোমরা অবাক হবে জেনে যে ধরো 1950-এর দশকের যা লেখা, মানে সেই সময় খুব কম লেখা আছে, কারণ সেই সময় দেশভাগ নিয়ে আলোচনা করা হতো বা লেখালেখি হতো শুধু গভর্নমেন্ট রিপোর্টে, যে রিফিউজিদের জন্য কি করতে হবে, কোথায় এদের রিহ্যাবিলিটেট করতে হবে, কোথায় এদেরকে আশ্রয় দিতে হবে, এরকম গোছের জিনিসপত্র শুধু হচ্ছে দেখা যায় বা শোনা যায় গভর্নমেন্ট রিপোর্টে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওটা খুব কেয়ারফুলি নেশন স্টেট, জাতীয় রাষ্ট্র, মানে দুটো রাষ্ট্রই, ভারত এবং পাকিস্তান, তারা কিন্তু খুব কেয়ারফুলি দেশভাগ শব্দটাকে অ্যাভয়েড করছে, মানে ওরা কিন্তু ওইভাবে বলছে না। এবং আমরা যদি সেই সময়ের মানে কিছু মেমোয়ার বা কিছু কন্টেম্পোরারি লেখা পড়ি, কারণ সেই সময় কিন্তু বিশেষ করে বেঙ্গল সাইডে দেশভাগ নিয়ে কিন্তু লেখা শুরু হয়নি। হ্যাঁ, সেটা একটা অদ্ভুত নিস্তব্ধতার সময় ছিল। বোধহয় মানে সেই সময়টা কিভাবে দেখা হবে, কিভাবে লেখা হবে, সেটা কেউ বুঝে উঠতে পারেননি, সেজন্য হয়তো কেউ লেখেননি। কিছু আমরা যেগুলো মেমোয়ার পড়ি বা আত্মজীবনী পড়ি, বা কিছু হচ্ছে গিয়ে সেই সময় বাংলায় লেখা বা মানে বিভিন্ন রকমের মানে দেশীয় ভাষায় লেখা যে লেখাগুলো আমরা পাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1947-এর এই যে ভারত ভাগ, সেটাকে কিন্তু বলা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্স হিসেবে। হ্যাঁ, তো আমরা যদি খুব পপুলারলি দেশভাগ জিনিসটাকে যদি দেখি, মানে ভাবি, তাহলে কিন্তু মানে প্রথম দিকে একদম প্রথম দিকে যখন 47-এ আসছে উদ্বাস্তুরা, সেই সময় কিন্তু দেশভাগকে দেখা হচ্ছে একটা মানে স্বাধীনতা যুদ্ধ হিসেবে, বা স্বাধীনতা মানে ব্রিটিশ রাজের হাত থেকে স্বাধীনতা পাওয়া ওরকম একটা ব্যাপার হিসেবে। তো সেই পার্সপেক্টিভে কিন্তু দেশভাগ এবং উদ্বাস্তুদেরকে নিয়ে সেরকম ভাবে কেউ খুব একটা কথা বলছে না। মানে গভর্নমেন্ট রিপোর্ট গুলোতে লেখা হচ্ছে যে কে কি ধরনের সুরক্ষা পাবে, কে কি ধরনের নিরাপত্তা পাবে, কার জন্য কি পলিসি করা হয়েছে, পলিসি মেকাররা পলিসি করেছেন, তারা কি ধরনের পলিসি করেছেন, এইগুলো হচ্ছে গিয়ে সেই সময় বলা হচ্ছে। আর আরেকটা আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে যে আমরা জানি যে ব্রিটিশ রাজ ছাড়া, মানে ব্রিটিশ শাসকরা ছাড়া দেশভাগের জন্য আরো তিনটে মূল রাজনৈতিক দল ছিল, যারা হচ্ছে গিয়ে দেশভাগের পক্ষে লড়াই করেছিল বা স্বাধীনতা ছিনিয়ে আনার কথা বলেছিল। একটা হচ্ছে গিয়ে কংগ্রেস, আমরা জানি যে ভারতবর্ষে বিশ্বাস করা হয় যে কংগ্রেসই আসলে স্বাধীনতা এনেছে।
আমরা জানি যে পাকিস্তান তৈরি করা মানে মুসলিমদের জন্য স্বপ্নভূমি তৈরি করা, সেটা ছিল হচ্ছে কি মুসলিম লীগের একটা আইডিওলজি বা ওদের একটা ডিমান্ড। তার সঙ্গে আর একটা গ্রুপও খুব অ্যাক্টিভ ছিল, যেটার নাম হচ্ছে কি হিন্দু মহাসভা। এবং তারা কিন্তু মানে কংগ্রেসের মতো নয়, তারা অন্যরকম ভাবে দাবি জানিয়েছিল। তারা যেমন মুসলিম লীগ বলেছিল যে ওরা মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চায়, কংগ্রেস কিন্তু বলেছিল যে তারা মানে ভারতবর্ষকে স্বাধীন করতে চায়, সেখানে কিন্তু কোনো রকম মানে জাতি বা ধর্মীয় সম্প্রদায় তাদের কথা সেইভাবে বলা হয়নি। আর আমরা থার্ড যেটা দেখছি যে হিন্দু মহাসভাও কিন্তু ঠিক মুসলিম লীগের মতো করে বলেছিল যে ওরা মুসলিমদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র চায় বা একটা একটা মানে প্রমিস ল্যান্ড বা একটা স্বপ্নভূমি চায়, যেটা শুধুমাত্র মুসলিমদের জন্য তৈরি হবে। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি বাংলার ইতিহাসকে দেখি বা বেঙ্গলের হিস্ট্রিকে দেখি, আর তোমরা জানো যে দেশভাগের সময় আসলে সেপারেটেড হয়েছিল, আসলে ভাগ হয়েছিল দুটো ভারতীয় রাজ্য, হ্যাঁ, সেটা হচ্ছে পাঞ্জাব এবং বেঙ্গল। যেহেতু মানে পাঞ্জাবে প্রচন্ড পরিমাণে ভায়োলেন্স হচ্ছে, রায়ট হয়েছিল, মানে সাংঘাতিক পরিমাণ মানুষ ডিসপ্লেসড হয়েছিল ইমিডিয়েটলি, মানে সাংঘাতিক একটা রক্তারক্তি ব্যাপার হয়েছিল। সুতরাং আশ্চর্যজনক ভাবে মানে ভারত এবং পাকিস্তান সরকার তারা কিন্তু প্রথম থেকেই পাঞ্জাব বা পাঞ্জাবি রিফিউজি যারা বা পাঞ্জাব থেকে ধর অনেক সিন্ধি ঢুকেছিল, আরো অনেক কমিউনিটির লোক ঢুকেছিল, ওরা কিন্তু ওইটাকে আসলে ওদের একটা মানে ফোকাস পয়েন্ট হিসেবে কিন্তু দেখেছিল বা দেখিয়েছিল। যে ওরা ভেবেছিল যে মানে ওদের জন্যই প্রথম ব্যবস্থা করতে হবে এবং ওদেরকে সুরক্ষা দিতে হবে। তার কারণ সত্যি সত্যি সেই সময় প্রচুর ভায়োলেন্স হয়েছিল। বেঙ্গলকে দেখা হয়েছিল সম্পূর্ণ অন্যভাবে, কারণ বেঙ্গল সম্পর্কে ভাবা হয়েছিল যে বাঙালি রিফিউজি যারা মাইগ্রেট করছে, নাম্বার ওয়ান সবাই মাইগ্রেট করবে না, কেন করবে না সেটা আমি পরে বলছি। আশ্চর্যজনক ভাবে ভাবা হয়েছিল এরা মাইগ্রেট করবে না, এবং ভাবা হয়েছিল যে এরা যদি মাইগ্রেট করেও মানে বাই এনি চান্স যদি এরা মাইগ্রেট করে ফর দ্য টাইম বিং রায়ট সিচুয়েশনের জন্য, কারণ সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছিল সেই সময়টা, বিশেষ করে 46 এর ক্যালকাটা রায়টের পরে আমরা দেখি যে ওটা রিয়াকশন হিসেবে নোয়াখালীতে রায়ট হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে। তো ভাবা হয়েছিল যে যদি বাই চান্স এরকম হয় যে এরা মাইগ্রেট করলো, আশ্চর্যজনক ভাবে ভেবে নেওয়া হয়েছিল যে এরা মাইগ্রেট করলেও এরা এখানে বেশি দিন থাকবে না। তো সেটা একটা আশ্চর্য ধারণা ছিল। আমরা যদি জওহরলাল নেহেরুর মানে প্রাইমারি সোর্সের কিছু যদি ডকুমেন্ট পড়ি বা কিছু যদি লেখা পড়ি বা দেখি, তাহলে আমরা কিন্তু ওটা দেখবো যে ওটাও আর একটা রিয়ালিটি ছিল। কারণ জওহরলাল নেহেরুর সঙ্গে যদি মানে আমরা সেই সময় বিধান রায়ের যে পার্সোনাল মানে করেসপন্ডেন্স গুলো হয়েছিল, যেটা তিনমূর্তি ভবনে অ্যাভেলেবল, মানে তোমরাও যে কোনো কেউ গিয়ে দেখতে পারো, পড়তে পারো, সেগুলোতে কিন্তু আশ্চর্যজনক ভাবে মানে বলা হয়েছিল, ভাবা হয়েছিল যে এদেরকে ঠিক আছে একটু দোল দিয়ে একটু সুরক্ষা দিয়ে কিছুদিন ক্যাম্পে রেখে এদের ব্যবস্থা করা হোক, কারণ এরা কিছুদিন পরে চলে যাবে। আমরা যদি পূর্ববঙ্গের থেকে বেরোনো বিভিন্ন আত্মজীবনী, বিভিন্ন লেখা, সেগুলোকে যদি আমরা খুব মনোযোগ দিয়ে পড়ি, এটা আরো আশ্চর্য যে পূর্ববঙ্গ থেকে যে রিফিউজি পরিবারগুলো সেই সময় এসেছিল বা আসার কথা ভেবেছিল বা আসবে বলে পরিকল্পনা করেছিল, তারাও কিন্তু ভেবেছিল হচ্ছে গিয়ে পার্টিশন হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি অ্যাফেয়ার টাইপের, মানে এটা পার্মানেন্ট কিছু হবে না। মানে এটাও আবার সেই সময় বলা হয়েছিল যে দুই বাংলা আবার এক হয়ে যাবে, সেটা মানে দেশভাগের আগের থেকে ওরকম একটা পরিকল্পনা হয়েছিল যেটা মেটেরিয়ালাইজ করেনি, কিন্তু সে সময় কিন্তু অদ্ভুত ভাবে এটা একটা ভাবা হয়েছিল। এখন সেটার মনস্তাত্ত্বিক কারণ কি বা সেটার হচ্ছে গিয়ে আসল আর্থসামাজিক বা রাজনৈতিক কারণ কি, সেটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে আরো অনেক কথা বলতে হয়। তো আজকে যেহেতু আমার ফোকাস পয়েন্ট হচ্ছে রিফিউজিরা, আমি সেটা নিয়ে কথা বলবো না, কিন্তু এই বক্তৃতার এইটা হচ্ছে গিয়ে কিন্তু এক মূল জায়গা যে রাষ্ট্র ভেবেছিল যে ওই লোকগুলো ফিরে যাবে, আইদার আসবে না অথবা ফিরে যাবে, এবং ওই লোকগুলোও কিন্তু তাই ভেবেছিল। তো আমরা যদি সেই সময়ের মানে মেমোয়ার যেগুলো আছে সেগুলোকে মনোযোগ দিয়ে পড়ি, দেখবে তোমরা এরকম প্রচুর লেখা পাবে যেখানে মানে লেখা আছে যে ওরা ওদের চাবি প্রতিবেশীর কাছে দিয়ে আসছে বা হচ্ছে গিয়ে চাবি উঠোনের মধ্যে রেখে দিয়ে আসছে, কারণ দে ওয়ার শিওর যে দে আর গোয়িং টু কাম ব্যাক, মানে ওরা আবার ফিরে আসবে, মানে কিছুদিন পরে দাঙ্গা হাঙ্গামা মিটে গেলে ওরা ওদের মানে বাড়িতে ফিরে আসবে। এবং বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একটা অসম্ভব অন্য রকমের দেশের ধারণা ছিল, মানে ভাবা হতো দেশ মানে হচ্ছে গিয়ে নিজেদের মানে পূর্ববঙ্গে যেখান থেকে এসেছে সেই দেশ। তো এখনো যদি তোমরা ধরো ম্যাট্রিমোনিয়াল রিলেশনশিপ ওইগুলোর ক্ষেত্রে মানে যেগুলো সেই অর্থে সম্বন্ধ করে বিয়ে হয়, সেগুলোতে যদি দেখো, দেখবে এখনো কিন্তু বিশেষ করে যারা মাইগ্রেট করা পরিবার, তারা কিন্তু শুধু এটা বলে না যে ওরা মাইগ্রেট করা কিনা, বলে আপনাদের দেশ কোথায়, মানে ফরিদপুর নাকি বরিশাল এরকম, মানে এখনো কিন্তু এই যে
টিপিক্যাল কনসেপ্ট অফ দেশ, তার মানে ওদের কাছে কনসেপ্ট অফ দেশটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ওদের মতো করে কনসেপ্ট অফ একটা অরিজিন, হ্যাঁ, যে কোন কোন সংস্কৃতি বা কোন সমাজ কোথাকার সেই ছেলেটি বা মেয়েটি প্রোডাক্ট, সেটা কিন্তু এখনো ইম্পর্টেন্ট, যেটা খুব মানে অন্যরকম এবং খুব স্ট্রেঞ্জ। মানে আর কোনো জাতির ক্ষেত্রে বা আর কোনো এথনিক গ্রুপের ক্ষেত্রে মানে এখনো এই ফ্যাক্টর গুলো এইভাবে কাজ করে কিনা আমি জানি না। হ্যাঁ, আশ্চর্যজনক ভাবে আমি যে কারণে বললাম যে আমি কিন্তু এখানে পূর্ববঙ্গের কথাও বলবো, তোমরা জানো যে পূর্ববঙ্গ 71-এর যে লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধ, ওদের মুক্তিযুদ্ধ, তো তারপরে এটা এখন হচ্ছে ওই যে টেরিটরিটা, ওই যে অঞ্চলটা, সেটা বাংলাদেশ বলে পরিচিত। আমি যখন বাংলাদেশে যখন কাজ করতে গেছিলাম তখন আমি প্রথম জানতে পেরেছিলাম যে আমরা যেটাকে ঘটি এবং বাঙাল বলে বলি, যে এ বাঙাল ও ঘটি, ঘটি মানে হচ্ছে যারা বেসিক্যালি এখানকার মানে পশ্চিমবঙ্গের অরিজিন, আর বাঙাল মানে যারা মাইগ্রেট করে এসছে, মানে যাদের একটা বাংলাদেশের একটা আর কি মানে কি বলবো অরিজিন আছে, রুট আছে। তো আমি আশ্চর্য হয়ে গেছিলাম ইন্টারভিউ করতে গিয়ে, কারণ আমি ওখানে গিয়ে জেনেছিলাম যে ওদের ওখানেও বাঙাল এবং ঘটি আছে, মানে যারা এখান থেকে যে সমস্ত মুসলমান পরিবার তারা মাইগ্রেট করে গেছিলেন সেই সময় পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে, 1956 সালের পরে পূর্ব পাকিস্তানে, তাদেরকে কিন্তু মানে ওই দেশেও ঘটি বলা হয়, এবং ওই দেশেও বলা হয় কিন্তু যে মানে এরা একটু কিপ্টে, এরা একটু হিসেবি, এরা একটু গোছানো, মানে সর্বহারা, মানে সবকিছু ছেড়ে আসার ফলে মানুষের মধ্যে যে অভ্যেসগুলো বা পরিবারগুলোর মধ্যে যে অভ্যেসগুলো হতে বাধ্য, যে অভ্যেসগুলো আমরা হচ্ছে গিয়ে পরবর্তীকালে অনেক সময় বাঙাল পরিবারের মধ্যেও দেখেছি। যেমন যারা হচ্ছে গিয়ে রিফিউজি কলোনিতে ছিল তারা জোর করে লড়াই করে তারা জল এনেছেন, তারা জোর করে লড়াই করে তারা হচ্ছে গিয়ে জীবিকার পথে হেঁটেছেন, এবং প্রচুর মহিলা সেই সময় বেরিয়ে আসতে বাধ্য হয়েছে কাজের জন্য, যেটা হয়তো পূর্ববঙ্গে থাকলে ওনারা ভাবতেই পারতেন, ওনারা কল্পনাই করতে পারতেন না যে এই ধরনের পরিবারের মহিলারা কর্মক্ষেত্রে বেরিয়ে আসছেন। কিছু কিছু আবার মহিলা বলেছেন সেটা তাদের জন্য আশীর্বাদ ছিল, কিছু কিছু মহিলা বলেছেন ওটা কম্পালশন ছিল। এবং সেক্ষেত্রে তোমরা যদি একটু ঋত্বিক ঘটকের সিনেমা দেখো তাহলে হয়তো আরো ভালো করে বুঝতে পারবে সেই সময় কি হয়েছিল। কিন্তু আশ্চর্য যেটা সেটা হচ্ছে যে বেঙ্গলের ক্ষেত্রে, মানে বেঙ্গল মানে আমি এখানে বলছি যে আমরা যদি বেঙ্গল বর্ডারল্যান্ডটাকে দেখি তার এই দিকটা এবং ওই দিকটা, দুটো দিকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিফিউজিদের উদ্বাস্তুদের যে অ্যাবজর্পশন প্রসেস, মানে ওরা যেভাবে পরবর্তীকালে একটা অন্য সোসাইটিতে তারা হচ্ছে গিয়ে যেভাবে নিজেদেরকে মানে চেষ্টা করছে মানিয়ে নিতে, বা নিজেদেরকে চেষ্টা করছে ওদের মতো হয়ে যেতে, মানে সেটা খানিক কিছু কিছু সময় ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করছে, কিছু কিছু সময় কালচার অ্যাডপ্ট করছে, কিছু কিছু সময় প্র্যাকটিস যেগুলো আমাদের সোশ্যাল প্র্যাকটিস আছে সেগুলো অ্যাডপ্ট করছে। যেমন এখানে একটা খুব ইন্টারেস্টিং, আমি একজন মুসলিম মহিলাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মনে হয় প্রথম যখন আপনারা এলেন এই দেশে মানে বাংলাদেশে, সেই সময় মনে আছে যে কি প্রথম অদ্ভুত লেগেছিল, মানে আশ্চর্য লেগেছিল? তো সেই উনি একটা অদ্ভুত কথা বলেছিলেন, উনি বলেছিলেন যে আমি এখানে আসার পরে, আমরা তো কলকাতায় কখনো বলতাম না, আমরা প্রথম আমি বুঝতে পারলাম যে আমাকে কথায় কথায় ইনশাল্লাহ বলতে হবে, কারণ আমরা কলকাতায় কখনো বলতাম না। মানে আমি এখানে এসে এটা বুঝতে পারলাম যে বলতে হবে যে হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি করেন তাহলে এটা হয়ে যাবে, ইনশাল্লাহ এটা যদি হয়, যদি একটা চাকরি পায় ছেলে তাহলে খুব ভালো হবে। তো এই ধরনের যে মানে কালচারাল প্র্যাকটিস, এগুলো তো হচ্ছে কি বেসিক্যালি একটা সংস্কৃতির অঙ্গ, সেগুলো কিন্তু ওনারা প্রাণপণে অ্যাডপ্ট করার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তো এখানে যেটা পয়েন্ট যেটা বলার, আমি যেখান থেকে বলতে শুরু করলাম সেটা হচ্ছে যে আমরা জানি যে যে সময়টা স্বাধীনতা হচ্ছে বা যে সময়টা হচ্ছে কি বিভিন্ন সম্প্রদায়ের জন্য নিজেদের স্বপ্নভূমি তৈরি হচ্ছে, এবং ওদের মনে হয়েছিল যে ওরা যদি কোনোভাবে মানে যেভাবেই হোক ওরা যদি মাইগ্রেট করে উল্টো দিকে চলে যেতে পারে বর্ডারল্যান্ডে, সেখানে ওদের নিজেদের সম্প্রদায়ের মানুষ থাকবে, তারা ওদেরকে আঁকড়ে ধরবে, তারা হচ্ছে গিয়ে মানে ওদেরকে সম্মান দেবে, ওদের প্রপার্টির কোনো ভয় থাকবে না, কারণ এই সবগুলোই ছিল হচ্ছে গিয়ে একটা মাইনরিটি ফিলিং, মানে হচ্ছে সংখ্যা লঘু হয়ে থাকার যে বিভিন্ন রকমের টেনশন তার পার্ট। হ্যাঁ, তো ওরা প্রাণপণে চেষ্টা করেছিল যে সংখ্যা লঘু থেকে সংখ্যাগুরু সম্প্রদায়ের পার্ট হওয়ার জন্য, মানে যাতে ওদের মাইনরিটি স্টেটাসটা মেজরিটি স্টেটাসে পাল্টে যায়। সো দে ওয়ার ডেসপারেট, যেভাবেই হোক মাইগ্রেট করতে হবে। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে গিয়ে মানে পাসপোর্ট প্রথা যে সময়টা প্রবর্তন হচ্ছে 1952 সালে, সেই সময় থেকে কিন্তু এই টেন্ডেন্সিটা আরো বেশি করে বাড়ে।
কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যারা এখান থেকে ওখানে চলে যাচ্ছেন বা ওখান থেকে এখানে আসছেন, অবভিয়াসলি ওখান থেকে এখানে আসার পার্সেন্টেজ সংখ্যা অনেক বেশি ছিল, যারা মুসলিমরা এখান থেকে ওখানে চলে যাচ্ছেন সেই যে রেশিওটা যদি আমরা কম্পেয়ার করি, কিন্তু মানে যেটা মানে ইতিহাস, মানে আমরা আমরা যদি খুব নিউট্রালি ইতিহাসকে দেখি, খুব নৈর্ব্যক্তিক দৃষ্টি থেকে যদি আমরা ইতিহাসকে দেখি, এটা কিন্তু খুব স্ট্রেঞ্জ যে এই দু ধরনের কমিউনিটিরই কিন্তু যে ফিলিং, মানে যে ফিলিং অফ লস, সেটা কিন্তু একই রকমের ছিল, এবং ওরা যে সমস্যাগুলোকে ফেস করেছিলেন সেটাও কিন্তু আশ্চর্যজনকভাবে এক রকমের ছিল। হ্যাঁ, মানে দুটো জায়গাতেই, মানে বেঙ্গল বর্ডারল্যান্ডের এদিকে এবং ওইদিকে কোথাওই কিন্তু তাদের মানে সমান, তাদের একরকম রিলিজিয়াস আইডেন্টিটির যে ভাই বোনেরা বা যে পরিবারগুলো কখনো কিন্তু তাদেরকে মানে খুব নিজের বলে অ্যাকসেপ্ট করেনি, মানে কখনো কিন্তু মানে এটা ওদেরকে ফিলিং দেয়নি যে তারা তাদের খুব আপন লোক বা তাদের খুব নিজের লোক, বরং তাদেরকে মানে সবসময় ক্যাটেগরাইজ করেছে অ্যাজ আদার্স, মানে এরা অন্য জায়গা থেকে এসছে, অন্য মানে কালচার থেকে এসছে, অন্য ল্যান্ড থেকে এসছে, এবং ওদেরকে দেখা হয়েছে অ্যাজ এনক্রোচার্স, মানে এরা এসে সবকিছুকে দখল করার চেষ্টা করছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সুতরাং যেভাবেই হোক আমাদের চেষ্টা করতে হবে যাতে হচ্ছে গিয়ে এরা এগুলোকে দখল করতে না পারে। তো যারা হোস্ট কমিউনিটি তাদের কিন্তু মেন্টালিটি এরকম ছিল, সেটা এখানেও ছিল, সেটা ওখানেও ছিল। হ্যাঁ, তো এই এই আমি যে কারণে এই লেকচারটা নাম দিয়েছি দ্য নোওয়্যার পিপল। হ্যাঁ, মানে এমন মানুষ যাদের আসলে মানে কোনো আইডেন্টিটি নেই, এবং যারা আসলে আইডেন্টিটির খোঁজেই এসেছিল একটা জায়গা থেকে যেখানে তাদের একটা ডেফিনিট আইডেন্টিটি ছিল, সেখান থেকে এসেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ভেবেছিল যে ওদের সবচেয়ে বেশি সুরক্ষা হবে, সামাজিক সুরক্ষা হবে, আর্থিক সুরক্ষা হবে, বিশেষ করে হচ্ছে ওদের সিকিউরিটি থাকবে, মানে যেটাকে আমরা সোশ্যাল সিকিউরিটি, সামাজিক সুরক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ অধিকাংশ মানুষ যাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি কোনো দাঙ্গা দেখেছেন, বা আপনার পরিবারে কি কোনো রকম দাঙ্গা হয়েছে, বা আপনি কি কিছু এরকম এক্সপিরিয়েন্স করেছেন দেশভাগের সময়, অধিকাংশ মানুষই কিন্তু বলেছে না। হ্যাঁ, অধিকাংশ মানুষই কিন্তু বলেছে যে না, আমাদের পাশের বাড়ির লোক বলছিল পাশের গ্রামে আগুন লেগেছে, আমার হচ্ছে গিয়ে এই আত্মীয় বললো ওদের গ্রামে এই হয়েছে। তো অ্যাকচুয়ালি ভায়োলেন্সের শিকার হয়েছে বা ভায়োলেন্সের শিকার হয়ে মাইগ্রেট করতে বাধ্য হয়েছে এরকম লোকের সংখ্যা কিন্তু বেঙ্গলের ক্ষেত্রে কম ছিল। হ্যাঁ, মানে বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা খুব একটা বেশি ছিল না। তো আমরা দেখতে পাচ্ছি আবার এখান থেকে যারা ওখানে ফিরে যাচ্ছে, মানে যে সমস্ত মানে মুসলিম ফ্যামিলি গুলো ওখানে ফিরে যাচ্ছে, ওদেরও কিন্তু ঠিক একই রকমের এক্সপিরিয়েন্স। মানে কলকাতা দাঙ্গার সময় অনেকে অনেক কিছু দেখেছেন, যেমন আনিসুজ্জামান তার যে আমি ইন্টারভিউ করেছিলাম তখন বলেছেন, তার বইতেও লিখেছেন যে উনি পার্ক সার্কাসে দেখেছিলেন একজন গোয়ালাকে মেরে ফেলতে। হ্যাঁ, মানে ওনার সম্প্রদায়ের লোকেরা একজন হিন্দু গোয়ালাকে মেরে ফেলেছিল, মানে খুন হতে উনি দেখেছিলেন। এরকম কয়েকটা ছোটখাটো মানে কিছু মানে কি বলবো ইনসিডেন্ট ছাড়া আমি কিন্তু এরকম লোকের মানে আমি সাক্ষাৎকার খুব কম পেয়েছি যারা সত্যি সত্যি ওটা দেখেছিলেন। সুতরাং বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হচ্ছে গিয়ে মানে ওয়েভে আসা মাইগ্রেশন, বিভিন্ন মানে বিভিন্ন বিভিন্ন মানে মানে সময়ে অল্প অল্প করে কিছু লোক মাইগ্রেট করেছে। মানে মেজর মাইগ্রেশন হয়েছে প্রথম হচ্ছে কি 47 এর পরে, যেটা আমরা সবাই জানি। 50-তে যখন দাঙ্গা হচ্ছে বিশেষ করে বরিশালকে কেন্দ্র করে, সেই সময় বহু লোক চলে আসছে। তারপরে আবার যখন ওই একটা পাসপোর্ট স্কেয়ার তৈরি হচ্ছে যে পাসপোর্ট আর ভিসা ছাড়া আর যাওয়া যাবে না, সেই সময় একটা হিউজ মাইগ্রেশন হচ্ছে। 64-এ আবার একটা হিউজ মাইগ্রেশন হচ্ছে। 71-এ তো হিন্দু মুসলিম সবাই মাইগ্রেট করছে, মানে কারণ সেই সময় পাকিস্তানিদের টার্গেট হচ্ছে গিয়ে বাঙালিরা, এবং হিন্দুরা বেশি, অবভিয়াসলি হিন্দুরা বেশি। তো এই যে মাইগ্রেশন যদি প্রসেসটা আমরা দেখি বা আমরা যদি প্যাটার্ন দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কখনোই কিন্তু সেই অর্থে সাংঘাতিক ব্লাডশেড আমরা দেখতে পাচ্ছি না, যে কারণে বেঙ্গলের ক্ষেত্রে যে মাইগ্রেশনের জন্য মানে যে ভায়োলেন্সের জন্য মাইগ্রেশন হচ্ছে, সেটাকে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সমাজতাত্ত্বিকরা বা সমাজতত্ত্ববিদরা কিন্তু এটাকে সফট ভায়োলেন্স বলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা আসি তার পরের স্টেজে, যে যে সময় মাইগ্রেশনটা হলো তারপরে কি হলো। মাইগ্রেশনের কারণ তো আমরা বুঝলাম, তারপরে কি হলো, মানে পরের স্টেজটায় কি হলো। আচ্ছা, আমি একটু একটু করে বলি। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে আসছেন, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পার্টিশনের অনেক আগের থেকে মাইগ্রেশন শুরু হচ্ছে। কারণ যে সমস্ত উচ্চ বর্ণের পয়সাওয়ালা উচ্চবিত্ত এলিট শ্রেণীর মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, তারা কিন্তু অনেক আগে থেকে বুঝে গেছিলেন যে মানে দেশভাগটা হবে এবং ওই দেশে থাকতে পারবেন না, কারণ ওখানে আবার একটা মেজরিটি মাইনরিটির একটা ব্যাপার ছিল। কারণ
ব্রিটিশরা আমরা জানি যে সেন্সাস দিয়ে একদম হিসেব কষে একদম ছক করে বুঝিয়ে দিয়েছিল যে কোন সম্প্রদায়ের মানুষ কত, কোথায় কে বসবাস করে। ধরো একটা গ্রামে কত কত ঘর কুমোর আছে, কত ঘর কামার আছে, কত লোক হচ্ছে গিয়ে জেলে আছে, এরকম হচ্ছে গিয়ে আমরা জানি পূর্ববঙ্গের যে গ্রামগুলো ওইগুলো ওইভাবেই তৈরি হতো। কিন্তু সেন্সাসের আগে কিন্তু মানুষের না ওরকম একটা যে সম্প্রদায়ের চেতনা, মানে যেটা সাম্প্রদায়িক নয় কিন্তু একটা সম্প্রদায়ের চেতনা, সেটা কিন্তু এর আগে খুব একটা স্ট্রং ছিল না। হ্যাঁ, সেন্সাসের আগে ব্রিটিশরা যে সময়টা সেন্সাস করছে তার আগে, সেন্সাসের পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই ওই ইকুয়েশনটা বা ওই জিনিসটা কিন্তু পাল্টে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে এবং ঢাকার ক্ষেত্রে মাইগ্রেশন ওয়াজ নট আ মানে ভেরি নিউ অ্যাফেয়ার, মানে একটা খুব নতুন জিনিস ছিল সেরকম কিন্তু নয়। কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় কিন্তু এটা একটা ট্র্যাডিশন ছিল বা ওটা একটু ট্রেন্ড ছিল যে যারাই পড়াশোনায় ভালো হতো বা যাদের কোনো প্রফেশনাল স্কিল ভালো থাকতো বা যে সমস্ত পরিবারের একটুখানি টাকা পয়সা ছিল, তারা কিন্তু তাদের সন্তানদেরকে কলকাতা পাঠিয়ে দিতেন। এবং ওদের একটা ধারণা ছিল যে এখানে বেটার এডুকেশন পাওয়া যাবে, মানে ওখানে সেটেল ডাউন করলে হচ্ছে গিয়ে খুব ভালো কিছু হবে। এখন যেমন আমরা ভাবি যে যে সত্যি ভালো সে বিদেশে ইউনিভার্সিটিতে পড়ায়, যে এরকম যে একটা ব্যাপার আছে সেটা কিন্তু কলকাতার ক্ষেত্রে ছিল। সুতরাং কলকাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে মাইগ্রেশনটা খুব নতুন কিছু ছিল না। ঢাকার ক্ষেত্রেও সেটা কিছু ছিল, কারণ ওই একটা তো মানে একাডেমিক ব্যাপার ছিল, একটা এডুকেশনের ব্যাপার ছিল, প্লাস হচ্ছে গিয়ে শহরে যেরকম হয় যে অনেক বেশি প্রফেশন কে অপ্ট করার সুযোগ থাকে, অনেক রকম পেশায় কিন্তু নিজেদেরকে হচ্ছে গিয়ে নিমজ্জিত করার একটা সুযোগ থাকে, শেখার সুযোগ থাকে। তো এই সবকিছু মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা এবং ঢাকা খুব পরিচিত ছিল মাইগ্রেশন নিয়ে। হ্যাঁ, ঠিক দেশভাগের আগে, মানে দেশভাগের পরে তো কলকাতা প্রথম এক ধরনের মাইগ্রেশন দেখছে যেটা খুব নতুন ছিল, সেটা হচ্ছে যে ওরা দেখতে পাচ্ছে যে উচ্চবিত্তর মানুষ এবং শিক্ষিত মধ্যবিত্ত, মানে শেখর বন্দ্যোপাধ্যায় যেমন বারবার বলেন যাদের সোশ্যাল ক্যাপিটাল ছিল, সোশ্যাল ক্যাপিটাল মানে হচ্ছে যাদের আইদার শিক্ষা ছিল অথবা কন্ট্যাক্ট ছিল অথবা বন্ধু বান্ধব ছিল, আত্মীয় পরিজন ছিল, মানে কোনো একটা কিছু ছিল যেটার মাধ্যমে ওদের পক্ষে কিন্তু সেটেল করাটা সহজ ছিল। কিন্তু যাদের এই সোশ্যাল ক্যাপিটাল ছিল না, মানে কলকাতা কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই সময় এক্সপিরিয়েন্স করছে একটা অন্য রকমের মাইগ্রেশন, যেখানে মানে শিক্ষিত মধ্যবিত্ত ছাড়াও নিম্নবিত্ত বা মানে যারা হচ্ছে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির লোক বা একদম যারা দরিদ্র তারাও কলকাতায় মাইগ্রেট করতে শুরু করছে। কারণ গ্রামে তো ওরকম প্রফেশনের অপশন ছিল না, মানে গ্রামে জমি বেশি ছিল কলকাতার থেকে, কিন্তু গ্রামে কিন্তু কোনো গেলে কোনো চাকরি পাওয়া যাবে বা কোনো কাজ পাওয়া যাবে সেই অপশনটা কিন্তু অনেক কম ছিল, গ্রামে কিন্তু সেটা ছিল না। তো সবার মনে হতো যে শহরে গেলে যে কিছু না কিছু তো কাজ পাবো, মানে মহিলারা লোকের বাড়িতে কাজ করতে পারে, যেমন যারা পুরুষ তারা তারা ধরো ওখানে কৃষক ছিলেন অধিকাংশ ক্ষেত্রে, তারা হচ্ছে গিয়ে ভাবছেন যে আমি ডেইলি লেবারের কাজ পেয়ে যাব, মানে আমার কিছু না কিছু একটা আর কি সুরাহা হবে, মানে আমি অন্তত খেয়ে পড়ে বাঁচবো, দ্যাট ওয়াজ দ্য টার্ম, খেয়ে পড়ে বাঁচবো। তো ওরকম একটা ঢাকার ক্ষেত্রেও তাই, কিন্তু কলকাতার ক্ষেত্রে ব্যাপারটা নতুন, একদম নতুন ছিল না, কারণ কলকাতা কিন্তু 47-এর আগেও এই ধরনের একটা মাইগ্রেশন ফেস করেছে, মানে এক্সপিরিয়েন্স করেছে ইজ আ বেটার ওয়ার্ড, এক্সপিরিয়েন্স করছে। সেটা কোন সময়, সেটা হচ্ছে 43-তে যে সময়টা মন্বন্তর হচ্ছে, সেই সময় কিন্তু কলকাতা এরকম একটা প্রচন্ড মানে সাধারণ মানুষ তাদের একটা মাইগ্রেশন দেখেছিল, যারা কলকাতার ফুটপাতে, আমি বাবার কাছে ওই গল্প শুনেছি যে তারা কিন্তু কলকাতার ফুটপাতে মানে তারা চিৎকার করে করে পাড়ায় পাড়ায় ঘুরতো, ফ্যান দাও মা ফ্যান দাও, মানে যখন আর ভাত পাওয়া যাবে না তখন ওরা বাড়ি বাড়িতে ফ্যান খুঁজতো যে ফ্যান খেয়েও যদি পেট ভরে। সুতরাং কলকাতার কাছে কিন্তু ওই মাইগ্রেশনটা খুব একটা নতুন কিছু ছিল না। কিন্তু পার্টিশনের পরে এই মাইগ্রেশনের, এই সেম মাইগ্রেশনে যেখানে সাধারণ মানুষ আসছে যাদের কিছু থাকার জায়গা নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই, তাদের ক্ষেত্রে আর একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। সেই প্যাটার্নটা কি, সেটা হচ্ছে যে এই 43 আর 47-এর মাঝখানে আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে গিয়ে 46-এর দাঙ্গা। এবং দাঙ্গার যদি পলিটিক্সটাকে আমরা ভালো করে দেখি বা ভালো করে পড়ি বা ভালো করে বুঝি, তাহলে কিন্তু আমরা একটা অন্য রকমের ডাইমেনশন খুঁজে পাই। সেটা কি, আমরা দেখতে পাচ্ছি দাঙ্গার সময় কিন্তু প্রথম মানুষ বুঝতে পারছে যে সরকারি যে ভার্সন, সেই ভার্সনটা আসলে পুরোটা সত্যি না। কারণ দাঙ্গার সময় মানে সরকার একটা এনকোয়ারি কমিশন তৈরি করছে এবং সেই সময় কিন্তু এনকোয়ারি কমিশন যে রিপোর্ট, সেটা বিভিন্ন নিউজ পেপারে, মানে ইংরেজি বাংলা সব নিউজ পেপারে সেই রিপোর্ট কিন্তু ছাপা হতো। তো মানুষ যেটা এক্সপিরিয়েন্স করছিলেন ওনারা নিউজ পেপারে পড়ে বুঝতে পারছিলেন যে সেটা কিন্তু সত্যি না। সুতরাং এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কি ছিল, এক নম্বর হচ্ছে কি একটা সম্প্রদায়ের চেতনা হয়েছিল। এগেইন এটা সাম্প্রদায়িক নয়, সম্প্রদায়ের চেতনা, আমি খুব কেয়ারফুলি এই সম্প্রদায় শব্দটা ব্যবহার করছি, যে কে কোন সম্প্রদায়ের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ কোন জায়গায় বসবাস করলে তিনি সামাজিক সুরক্ষা পাবেন,
এই ধরনের যে ধারণাগুলো, মানে যেটাকে আমরা ইংরেজিতে ঘেটো করে বসবাস করা বলি, মানে একটা জায়গায় হচ্ছে গিয়ে থাকা যাতে তার সামাজিক সুরক্ষা থাকে বা তাকে যাতে বাইরের লোকজন আক্রমণ করে মেরে না ফেলে, এই যে আইডিয়াটা, মানে পাক সার্কাস মানে হচ্ছে মুসলিমরা গিয়ে ওখানে আশ্রয় নিলে ভালো হবে, কারণ ভয় আছে যে অন্য পাড়ায় থাকলে যদি হিন্দুরা গিয়ে মেরে ফেলে তাহলে কি হবে। আবার কিন্তু হিন্দুদের ওরকম মনে হচ্ছে তারাও কিন্তু খুব সভয়ে ওই মুসলিমদের এলাকাগুলোকে তারা কিন্তু পরিহার করছে আফটার দ্য রায়ট অফ 1946। ঢাকার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকাতে 46 একটা রায়ট হচ্ছিল, অ্যাকচুয়ালি ওটা 42 এর পর থেকে কিন্তু ঢাকায় শুরু হচ্ছে, মানে যেটা সুরঞ্জন দাসের বইতে খুব ভালো লেখা আছে, আরো অনেক কাজ আছে। সুরঞ্জন বাবুর বইটা অনেক পুরনো, বা রাকেশ বটব্যাল স্যারের বইটা অনেক পুরনো বলে আমি এই বইগুলোর নাম বলছি, অনেক নতুন ভালো ভালো কাজ হয়েছে। তো সেগুলো কি, মানে সেটাকে বলা হয় রায়পুর রায়ট। রায়পুর রায়টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই একটা নতুন ধরনের ডাইমেনশন হচ্ছে, এটা হিন্দু মুসলিম কিন্তু একটা ভীষণ কনসিয়াস এবং কেয়ারফুল হয়ে থাকার ফিলিং তৈরি হচ্ছে। এবং এখানে আমি উল্লেখ করতে চাই, খুব ইম্পর্টেন্ট এটা, যে এখানে কিন্তু একটা সাংঘাতিক গুজবের ভূমিকা ছিল, মানে বিভিন্ন নিউজ পেপারে মিথ্যে খবর ছাপা হতো, মানে ওখানে যেরকম একটা ছিল, মানে যেটা মানে খুব সেই অর্থে একটু কমিউনাল নিউজ পেপার টাইপের বলে বলা হতো, হ্যাঁ, মানে কমিউনাল না বাট ওরকম বলা হতো আর কি, দ্য মর্নিং মর্নিং নিউজ বলে। সেখানে কিন্তু যেমন ভাষা আন্দোলনের সময় একটা হেডলাইন হয়েছিল, এটা খুব ইন্টারেস্টিং, ওই হেডলাইনটায় লিখেছিল যে ধুতিজ রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট। হ্যাঁ, ধুতিজ রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট, তার মানে ধুতি কারা পরে, ধুতি হিন্দুরা পরে। হ্যাঁ, রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট, তার মানে বলা হচ্ছে যে যে ভাষা আন্দোলন হচ্ছে বাংলাদেশে 1952-তে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে একটা ভারতবর্ষের কনস্পিরেসি এবং একটা হিন্দু কনস্পিরেসি, মানে সেটাতে কিন্তু মুসলিম বাঙালি ওইভাবে ইনভলভ নয়, হুইচ ওয়াজ আনট্রু। সেটা কিন্তু ভুল, কারণ ভাষা আন্দোলনে কিন্তু আসলে যারা প্রোগ্রেসিভ মুসলিম, যারা শিক্ষিত প্রোগ্রেসিভ মুসলিম, তারাই কিন্তু প্রথম বিরোধিতা করেছেন, ওরা কিন্তু মানতে চাননি যে উর্দু ভাষা তাদের ভাষা হবে, সুতরাং দ্যাট ওয়াজ আনট্রু। কিন্তু রাষ্ট্রের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং তাতে রিউমারের ভূমিকা থাকছে, যে এখানে যে নিউজ পেপার গুলো ওখানে ছাপা হচ্ছে যে ওখানে কতজন মুসলিমকে মেরে ফেলা হয়েছে, যাতে এখানে যে মুসলিমরা আছে তাদের উপরে আর কি হিন্দুদের খুব রাগ হয়। আবার ওখানে যারা মানে মুসলিমরা ছিলেন তারা আবার কিন্তু নিউজ পেপারে পড়তেন যে কত হিন্দুকে মুসলিমকে কলকাতায় মেরে ফেলা হয়েছে বা অন্য জায়গায় মেরে ফেলা হয়েছে, যাতে আবার ওখানে যে সমস্ত হিন্দুরা ছিলেন তাদের উপরে ভীষণ জাতক্রোধ হয়। একটা খুব ভালো বই আছে নূরজাহান বোসের লেখা আগুন মুখার মেয়ে, তিনি একটা অসাধারণ এই ডেসক্রিপশন দিয়েছে 1964-এর দাঙ্গার সময়, যে খুলনা ঘাটে অনেক মুসলিমরা অস্ত্র শস্ত্র নিয়ে অপেক্ষা করতো নিউজ পেপারের জন্য, নিউজ পেপার আসতো জলপথে, সেটা পড়তো, পড়ে ওরা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তো হচ্ছে গিয়ে হিন্দু নিধনে। তো এগুলোও কিন্তু মানে সেই অর্থে ইতিহাসে না এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি বা ওইভাবে লেখাও হয়নি, আমি তো খুব একটা কিছু পড়িনি এগুলো নিয়ে। কিন্তু এগুলো কিন্তু সেই সময়ে যারা বেঁচে ছিলেন বা সেই সময়ে যারা ওই ওই জিওগ্রাফিক্যাল স্পেসে ছিলেন তাদের জন্য কিন্তু দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ক্রুশিয়াল ইস্যু। হ্যাঁ, খুব কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, তারা কিন্তু আতঙ্কে থাকতেন যে মানে এবার এই নিউজ পেপারে বেরিয়েছে, এবার তাহলে কি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা আমি বলছিলাম মানে সেই জায়গাটায় ফিরে আসি, যে আমরা দেখতে পাচ্ছি যে 47-এর পরে যে সমস্ত হিন্দুরা ওয়েস্ট বেঙ্গলে আসছেন, যেটা আমি মেনশন করলাম যে অধিকাংশ ক্ষেত্রে তারা এডিটিস ছিলেন, তাদের কিছু না কিছু টাকা পয়সা ছিল, অনেকে আবার জমি কিনেছিলেন, বাড়ি কিনেছিলেন কলকাতা আউটস্কার্টসে, যারা পেরেছিলেন তারা কলকাতায় কিনেছিলেন, এবং যারা কিছুই পারেননি, মানে যারা ওই সম্পত্তি পারেননি আর কি মানে কিনে নিতে, তারা কি করছেন, তারা কিন্তু একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করেছিলেন। যেমন আমার মামা বাড়ির লোকেরা, তারা কিন্তু মাইগ্রেট করে তারা বালুরঘাটে একদম জমি টমি কিনে বাড়ি টাড়ি বানিয়েছিল, তারপরে মানে পাঠানো হয়েছিল, কারণ আমার দাদু একজন ডাক্তার ছিলেন, ওনার পয়সা ছিল, ল্যান্ডেড প্রপার্টি ছিল, টাকা ছিল, তো হি কুড অ্যাফোর্ড দ্যাট। তো এরকম কিন্তু অনেক পরিবার ছিল, এবং ওরা দিনাজপুরে শিফট করেছিলেন, কারণ ওদের বাড়ি ছিল হচ্ছে গিয়ে সেই সময় সান্তাহার বলে একটা জায়গায়, এখন সেটা বগুড়া ডিস্ট্রিক্টে, আগে রাজশাহী ছিল, কারণ ওদের কিন্তু ওই মাইগ্রেশনের যে রুটটা ওটা ওদের পক্ষে কমফোর্টেবল ছিল। তো এটাও কিন্তু আর একটা পয়েন্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে যে যেরকম জায়গায় বসবাস করতেন তারা কিন্তু খুব ইজিলি ওই বর্ডারল্যান্ডটা ক্রস করে তার আশেপাশে যে জায়গায় সেখানে বাসস্থান মানে খোঁজার চেষ্টা করছেন। তার আরেকটা বড় কারণ ছিল যে তারা সারাক্ষণ চাইতেন হচ্ছে গিয়ে যেখানে কোনো প্রতিবেশী থাকবে বা হচ্ছে গিয়ে কোনো রিলেটিভ থাকবে, আর আইদার কোনো আত্মীয় আছে অথবা কোনো প্রতিবেশী আছে, সুতরাং এটা হলে ওরা একটা সিকিউর ফিল করতেন যে ঠিক আছে কিছুদিনের জন্য তো আশ্রয় পাওয়া যাবে, তারপরে দেখা যাবে কোথায় কি করা যায়। ওয়েস্ট বেঙ্গলে যারা আসলেন তাদের আবার দুটো ক্যাটেগরি ছিল,
হ্যাঁ, এগুলো খুব কমন জিনিস। আমি জাস্ট এগুলো বেসিকটা বলছি যাতে আমি আমার আর্গুমেন্টটা বলতে পারি। সেটা হচ্ছে যারা মানে যারা নিজেরা কিছু নিজেদের ব্যবস্থা করতে পারলেন না, ইভেন ভাড়া ভাড়া বাড়িও অ্যাফোর্ড করতে পারলেন না, তারা আমরা দেখতে পাচ্ছি যে যারা একটু পড়াশোনা জানতেন বা কাজ করতে পারবেন ওরকম কনফিডেন্স ছিল, তারা হচ্ছে গিয়ে মানে জমি জবরদখল করে তারা কলোনি তৈরি করার চেষ্টা করছেন বা সেই জমির ওপর অধিকার করার চেষ্টা করছেন। হ্যাঁ, বাকি যারা পারছেন না, আসলেই যারা উদ্বাস্তু, যাদেরকে নিয়ে আমি কাজ করি, মানে আসলেই যারা বাস্তু হারা, মানে যাদের কোনো বাস্তু নেই, হ্যাঁ, মানে যারা তাদের বাস্তু ভিটেকে মিস করে, যারা বাস্তু সাপের গল্প করে, আমি ওই ধরনের মানুষগুলোর কথা বলছি। তারা কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্প রিফিউজি হয়ে গেল। ক্যাম্প রিফিউজি মানে একান্ত ভাবে সরকারের উপরে নির্ভরশীল, মানে সরকার যে ডোল দিচ্ছে, সরকার যে ধরনের সাহায্য সহায়তা করছে তার উপরে একান্ত ভাবে নির্ভরশীল, আর কোনো উপায় নেই। তো এরকম কিন্তু একটা যে গ্রুপ অফ পিপল আমরা দেখতে পাচ্ছি যে তারা, সরকার যেহেতু প্রথমে ভেবেছিল যে এদেরকে পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন দিতে হবে না, মানে এদেরকে পার্মানেন্টলি কোনো কিছু বাসস্থান টাসস্থান দিতে হবে না, কারণ আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম দে উইল গো ব্যাক, মানে এরা ফিরে যাবে একটা নির্দিষ্ট সময় পর। 1950-এর দাঙ্গার পরে কিন্তু প্রথম সরকার, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার, ওরা কিন্তু বুঝতে পারলো যে এই মানুষগুলো ফিরে যাবে না, মানে এই মানুষগুলো এখানে থাকতেই এসছে, সুতরাং এদেরকে কোনো না কোনো ভাবে এদেরকে রিহ্যাবিলিটেশন দিতে হবে। সেই সময় কিন্তু প্রথম হচ্ছে গিয়ে এদেরকে রিহ্যাবিলিটেট করার ব্যবস্থা মানে করার মানে চেষ্টা শুরু হলো। হ্যাঁ, কিন্তু এই চেষ্টাতে অবভিয়াসলি মানে আমরা বুঝতেই পারছি, যেহেতু অধিকাংশ মানুষেরই ডেস্টিনেশন ছিল ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে কলকাতা, যে দ্যাট ওয়াজ এক্সট্রিমলি ট্রাবলসাম ফর দ্য স্টেট গভর্নমেন্ট। তো আমরা মানে তোমরা যদি কেউ মানে পড়তে চাও এই বিষয়ে, আমি সাজেস্ট করবো, মানে দেশভাগ নিয়ে উদ্বাস্তু নিয়ে তো প্রচুর বই আছে, প্রচুর প্রচুর বই আছে, ইনক্লুডিং আমার বই, ইনক্লুডিং মাই বুক। হ্যাঁ, কিন্তু তোমরা যদি কেউ ওই সময়টা সম্পর্কে জানতে চাও বা পড়তে চাও, বা কারোর যদি এই লেকচার শোনার পরে একটুও কিউরিওসিটি হয়, যদি মনে হয় যে হ্যাঁ ম্যাডাম বললেন একটু দেখি পড়ে, তাহলে তোমরা প্লিজ হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা উদ্বাস্তু এবং প্রফুল্ল কুমার চক্রবর্তীর লেখা দ্য মার্জিনাল মেন পড়ো। যে দুটোকে একদম বেসিক বই বলা হয়। হিরণময় বন্দ্যোপাধ্যায় এবং প্রফুল্ল কুমার চক্রবর্তী এরা দুজনই কিন্তু রাজ্য সরকারের আধিকারিক ছিলেন, মানে অফিসার ছিলেন, যারা হচ্ছে কি রিফিউজি রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করতেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই বইগুলো পড়ি তাহলে কিন্তু দেখা যাবে যে উদ্বাস্তুরা, ধরো যারা কলোনি তৈরি করার চেষ্টা করছে, যারা জমি জবরদখল করেছে, নোয়িং ফুললি ওয়েল যে ওগুলো জমিদারের জমি, সেগুলো থেকে উচ্ছেদ করা হবে ইত্যাদি ইত্যাদি, ওদের কোনো উপায় ছিল না, ওরা করছে। সেখানে যখন হিরণময় বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, মানে ভিজিট করতে যাচ্ছেন, তারা অ্যাপিল করেছে তাদের যাতে ওই জমির উপরে অধিকার দেওয়া হয়, উনি লিখছেন যে উনি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এরা কিভাবে এদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, মানে ওদেরকে সুন্দর করে আপ্যায়ন করছে ফুল দিয়ে, কেউ রবীন্দ্রসঙ্গীত গাইছে, নজরুল গীতি গাইছে, কেউ নাচছে, মানে ওদের যে পূর্ববঙ্গের সংস্কৃতি, মানে যেটা আসলে কম্পোজিট কালচার, যেটা আসলে মিশ্র সংস্কৃতি, কারণ পূর্ববঙ্গে তো এত আবহমান কাল ধরে তো দুটো সম্প্রদায় বসবাস করতো, তাদের তো তখন তখন কখনো মনে হয়নি যে এরা একসঙ্গে বসবাস করতে পারবে না, তারা তো একসঙ্গেই বসবাস করতো, এবং কখনো ওরকম কমিউনাল রাইটও হয়নি। হ্যাঁ, নোয়াখালী দাঙ্গার আগে কিন্তু সেই অর্থে ছোট ছোট দাঙ্গা হয়েছে, কিন্তু সেই অর্থে কিন্তু এমন হিউজ দাঙ্গা হয়নি যেখানে মানুষের মনে হচ্ছে এবার চলেই, মানে এই দেশটাকে ছেড়েই চলে যেতে হবে, মানে এখানে আর থাকাই যাবে না, সেটা কিন্তু হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টায় কিন্তু যারা দখলও করছেন তারাও কিন্তু তাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, প্রবাবলি যে কারণে তার পরবর্তী সময়, ধরো 50-এর দশকে বা 60-এর দশকে যে অ্যাবজর্পশন প্রসেস, সেটা কিন্তু আস্তে আস্তে কমফোর্টেবল হতে শুরু করছে। হ্যাঁ, কিন্তু এখানে যেটা বলার, এখানে যেটা আমার যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়, যে তোমরা এখনো যদি কোনো রিফিউজি কলোনিতে যাও, এখন তো রিফিউজি কলোনিগুলো ওরকম আর নেই, এখন তো সেখানে বড় বড় ছোট ছোট বাড়ি ভেঙে লোকে বড় বড় প্রমোটার বাড়ি বানিয়ে ফেলেছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তবু যদি ধরো তোমরা উত্তর কলকাতা, আমি যেখানে পড়েছি যাদবপুর ইউনিভার্সিটি আশেপাশে যে কলোনিগুলো আছে, শহীদনগর কলোনি, মানে তোমরা জানো বিজয়গড়, এখন বিজয়গড় কলোনি বলে আর কিছু নেই প্রায়, ওটা একদম একদম শহরের পার্ট হয়ে গেছে। কিন্তু তোমরা যদি এখনো কোনো উদ্বাস্তু কলোনিতে যাও, দেখবে যে ওরা কি প্রাণপণে ওদের আইডেন্টিটিটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। মানে ধরো কারোর বাড়ির বাঁদিকে একটা আম গাছ ছিল, একটা কুয়োর পাশে একটা আম গাছ ছিল, সে কিন্তু এখানে এসে তার ওই যে ছোট্ট একটা মানে ধরো বস্তির মতো স্পেস, এখানে তো দেশের মতো বিরাট বড় বাড়ি না, হ্যাঁ, তো একটা ছোট্ট খুব ছোট্ট একটা স্পেস, সেটার মধ্যেও কিন্তু প্রাণপণে ওদের আইডেন্টিটিটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। হ্যাঁ, মানে ওদের যে স্ট্রাগল সেটার পার্ট হিসেবে আইডেন্টিটিটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে, একটা আম গাছ পুঁতে দিয়েছে। তো এইভাবে কিন্তু কলকাতার যে বেসিক আর্কিটেকচার সেটাও কিন্তু আস্তে আস্তে
পাল্টে যেতে শুরু করেছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রে কিন্তু সেটা অন্যরকম হচ্ছে। কেন অন্যরকম হচ্ছে? কারণ কলকাতার ক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে যতই ঘটি বাঙাল কনফ্লিক্ট থাক, যতই হচ্ছে কি বিভিন্ন রকমের ইস্যুস থাক, কিন্তু এরা বাঙালি ছিল। মানে মোটামুটি মানে কলকাতার যারা মানে এমনি জনসাধারণ বা হচ্ছে যারা মাইগ্রেট করে এসছে তারা কিন্তু বাঙালি ছিল, মানে লিঙ্গুইস্টিক্যালি তারা কিন্তু আলাদা ছিল না। বরং কলকাতায় মানে দেশভাগের বহু আগের থেকে বহু বিহার থেকে মানুষ আসতেন, মানে বহু বহু জায়গা থেকে মানুষ আসতেন, বহু বহু মানে ভাষাগত আইডেন্টিটি ওলা মানুষ সেটেল ডাউন করতেন। সুতরাং কলকাতার মধ্যে কিন্তু ওরকম একটা কসমোপলিটন ব্যাপার ছিল, প্রথম থেকেই ছিল। কিন্তু স্বাভাবিক এত এত উদ্বাস্তু এসে শিয়ালদা স্টেশনে বসে আছে এবং তারা স্টেশন নোংরা করছে, ওখানে রান্না করে খাচ্ছে, ওখানেই টয়লেট ব্যবহার করছে। তো স্বাভাবিক মানে ইট ওয়াজ আ মেস, এবং তার জন্য কলকাতাবাসী স্বাভাবিক এদের উপরে খুব রেগে যাবে, রেগে যাওয়াটাই স্বাভাবিক যে এরা সে পুরো নষ্ট করছে। কারণ তাদের তো ওই ফিলিংটাই হচ্ছে না যে এই মানুষগুলো তাদের সুন্দর বাড়ির থেকে চলে এসছে এবং তাদের কোনো থাকার জায়গা নেই। তো অবভিয়াসলি তার একটা ইম্প্যাক্ট হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে যে সাংঘাতিক একটা ক্রাইসিস হচ্ছে, খানিকটা জাতিগতভাবে এরা আলাদা হওয়ার জন্য বা খানিকটা হচ্ছে ভাষাগতভাবে এরা আলাদা হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেইটা ওই অতটা হচ্ছে না। এবং ঢাকার ক্ষেত্রে বা ঢাকা মানে বাংলাদেশে, মানে সেই সময় পূর্ব পাকিস্তান, তার ক্ষেত্রে কিন্তু ওরকম সাংঘাতিক হচ্ছে না। মানে বরং ওখানকার লোকেরা যে বিহার থেকে যে সমস্ত মানে অবাঙালি মুসলমানরা মাইগ্রেট করেছিলেন, মানে যারা উর্দু ভাষী ছিল বা হিন্দি ভাষী ছিল, ঢাকার ক্ষেত্রে বা পূর্ববঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাদের একটু ক্রাইসিস হয়েছিল। কারণ শাসক সম্প্রদায় যারা তারা উর্দু ভাষী ছিল এবং এই বিহারিরাও উর্দু ভাষী ছিল। তো তারা হচ্ছে কি বিহারিদেরকে ফেভার করতো, কিন্তু ওখানকার যারা সাধারণ মানুষ যারা বাঙালি ছিলেন তারা কিন্তু আবার হচ্ছে গিয়ে বিহারি রিফিউজি, বিহারি মুসলিম রিফিউজি, তো দেবের মুসলিম, মানে সবাই মুসলিম, তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা অ্যাপ্রিসিয়েট করছে না বা খুব একটা অ্যাপ্রিসিয়েটিভ টোনে তাদেরকে কিন্তু ট্রিট করছে না। তো তার মধ্যে কিন্তু কোথাও একটা ট্রিটমেন্টের মানে অন্যরকম আমরা দেখতে পাচ্ছি যে একটা কিন্তু ট্রিটমেন্টের একটা নেগেটিভ টোন ছিল সব সময়। হ্যাঁ, আসামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে দেশভাগের আগের থেকে আসাম ওয়াজ ওভার পপুলেটেড বাই মানে বাঙালি মানুষদেরকে। সুতরাং যখন দেশভাগ হচ্ছে আমরা মানে ওখানে সিলেট রেফারেন্ডাম করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে সিলেট যদি হচ্ছে গিয়ে কোনোভাবে পূর্ববঙ্গের বা পূর্ব পাকিস্তানের অঙ্গ হয়ে যায় তাহলে তো বাঙালিরা চলে যাবে এখান থেকে। কিন্তু আনফর্চুনেটলি যদিও অঙ্গ হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি দিল্লি চুক্তি যেটা 1950 সালে হচ্ছে, তো সেটাতে যেহেতু একটা শর্ত হিসেবে থাকছে যে কেউ যদি তাদের নিজেদের জায়গায় ফিরে যান তাহলে সে সামাজিক সুরক্ষা পাবে এবং সম্পত্তির উপরেও অধিকার পাবে। তো দেখা যাচ্ছে যে সিলেট রেফারেন্ডাম হওয়ার পরেও কিন্তু যে সমস্ত লোকেরা ফিরে যাচ্ছে তারা আবার আসামে ফিরে আসছে। তাতে কি হচ্ছে, জিওগ্রাফিক্যাল যে অঞ্চলটা সেটা ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু পপুলেশন কিন্তু একই রকম থাকছে বা আরো বেড়ে যাচ্ছে। কারণ সেই সময় কিন্তু আরো প্রচুর পরিমাণে উদ্বাস্তু চলে আসছে, বিশেষ করে হচ্ছে গিয়ে কাছাড়ে বা বরাক ভ্যালিতে, যেটা পুরোটাই মোটামুটি আর কি বাঙালি অধ্যুষিত ছিল। কিন্তু বরাকে কিন্তু প্রচুর মুসলিম ছিল, এখনো আছে, প্রচুর মুসলিম ছিল, তারা বাঙালি মুসলিম। তো এখন যাদেরকে মিয়া মুসলিম বলা হয়, আমি লিখেছি তাদেরকে নিয়ে। তো এইটা কিন্তু সবসময় ছিল। তো আসামে অবভিয়াসলি প্রথম থেকে প্রাণপণে চেষ্টা করা হয়েছিল যাতে আর বাঙালি উদ্বাস্তুরা না আসে, আর যাতে না আসে, মানে যথেষ্ট হয়েছে, এমনিতে এরা ওভার পপুলেটেড হয়ে গেছে এই রাজ্যটা, আর কাউকে দরকার নেই, এরকম একটা ব্যাপার হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা তো হয়নি। তার ফলে যেটা হয়েছে সেটা আরো বিপজ্জনক, কারণ বাঙালিরা যেহেতু বুঝে যাচ্ছে, উদ্বাস্তুরা যেহেতু বুঝে যাচ্ছে যে রাজ্য সরকার চাইছেন না ওরা ওখানে মাইগ্রেট করুক বা রাজ্য সরকার চাইছেন না যে আরো বেশি করে পপুলেশন বাড়ুক, তার ফলে কি হচ্ছে সেখানে কিন্তু প্রচন্ড মানে একটা প্রেশার হচ্ছে জনসংখ্যার। কারণ অর্ধেক উদ্বাস্তু যে পরিবারগুলো তারা কিন্তু না উদ্বাস্তু হিসেবে নিজেদেরকে নামই লেখাচ্ছে না, তারা কিন্তু মানে বলছেই না যে তারা উদ্বাস্তু। তারা কি করছে, তারা প্রথমে এসে যেটা বললাম কোনো প্রতিবেশী বা কোনো বন্ধু বান্ধব মানে ওরকম কোনো একটা পরিবারের সঙ্গে তারা থাকতে শুরু করছে, এবং তার কিছুদিন পরে তারা আইদার একটা বাড়ি ভাড়া করছে অথবা একটা ছোট্ট পিস অফ ল্যান্ড তারা কিনছে একটু বেশি টাকা দিয়ে, অল্প একটু, যেটা ত্রিপুরার ক্ষেত্রে একটা সমস্যা ছিল, একটু বেশি টাকা দিয়ে কিনছে। কারণ মানে ওরা যেহেতু বাস্তুচ্যুত হয়েছিল, ওরা কিন্তু সারাক্ষণ চেষ্টা করতো যেভাবেই হোক আমাদের একটা বাড়ি চাই, মানে একটা বাস্তু চাই। কারণ ওই বাস্তু রিক্রিয়েশনটা কিন্তু ওদের একটা মাথার মধ্যে একটা ইস্যু ছিল, মানে চাকরি হোক না হোক, জমি হোক না হোক, ব্যবসা হোক না হোক, ঠিক আছে, একটা যদি মাথা গোজার ঠাঁই থাকে তাহলে অন্তত খেয়ে পড়ে তো বাঁচতে পারবো। সুতরাং আমাকে তো আর এখান থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। কারণ ওই সময়টা ওরা বুঝে গেছিল যে আসলে ওদের পাশে কেউ নেই, মানে কোনো মানুষ নেই। তো এটা কিন্তু ওরা বুঝে গেছিল যে এটাকে দিয়ে কিছু হবে না।
তো সেটার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসাম এবং ত্রিপুরায় একটা অন্য রকমের ক্রাইসিস হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আসলে জাতিগত ক্রাইসিস। কারণ ওরা কিন্তু ভেবেছিল যে এরা হচ্ছে বাইরের থেকে আসা একটা এনক্রোচার এবং এরা হচ্ছে জোর করে এই জায়গাটাকে দখল করছে এবং জোর করে হচ্ছে গিয়ে ওদের সম্পত্তি কেড়ে নিচ্ছে এবং জোর করে হচ্ছে গিয়ে ওদের কালচারকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। আর এখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মানে আমাদের মনে রাখতে হবে, সেটা কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু ওটা একটা ব্যাপার আছে। এখনো দেখবে যাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব যারা বিদেশে থাকেন, আমেরিকায় থাকেন, ইউরোপের বিভিন্ন জায়গায় থাকবে, দেখবে বাঙালিরা যেখানে যায় ওখানে কিন্তু এরকম একটা গ্রুপ তৈরি করে, তারপরে তারা পুজো করতে শুরু করে, তারপরে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে শুরু করে। সুতরাং বাঙালিদের মধ্যে যে কালচারাল শভিনিজম যেটাকে বলে, কালচারাল শভিনিজম মানে সাংস্কৃতিক দিক থেকে তারা যে সুপিরিয়র, তারা যে আরো উচ্চ মানের বা উচ্চ মার্গের, সেটাকে কিন্তু সত্যি সত্যি একটা প্রতিষ্ঠা করার তাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি আছে, এটা কিন্তু সত্যি আছে। তো সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওখানকার সম্প্রদায়ের যারা মানুষ তারা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছে। তো যেই সময়টা ধরো 1950-এর দশকে ওয়েস্ট বেঙ্গলে সারাক্ষণ হচ্ছে গিয়ে রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে চিঠি চালাচালি হচ্ছে, হাজার হাজার নোটশিটে লেখা হচ্ছে যে কি চাই, কেন চাই, কিভাবে চাই, কোনটা পেলে সুবিধে হয়, পার পার্সন কত টাকা ডোল পেলে সুবিধে হয়, কত টাকা হচ্ছে গিয়ে লোন হিসেবে দেওয়া উচিত, রিহ্যাবিলিটেশনের জন্য কি ব্যবস্থা হওয়া উচিত, এগুলো নিয়ে যখন সারাক্ষণ কথা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আসাম এবং ত্রিপুরা থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু সেই সময় সাহায্যই চাওয়া হচ্ছে না। কারণ ওদেরকে কিন্তু মানে মানে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে তারা যাতে ফিরে যায়। ঠিক আছে, ত্রিপুরার কেসটা একটু আসামের থেকে আলাদা, অল্প আলাদা। কারণ যে পার্বত্য ত্রিপুরা সেটা যেহেতু প্লেন ত্রিপুরার সঙ্গে কানেক্টেড ছিল, যেটার নাম ছিল চাকলা রোশনাবাদ, আসলে ওই জায়গাটা হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যালি যেটাকে আমরা কুমিল্লা বলি, এখনো কুমিল্লা বলি, সেখানে হচ্ছে গিয়ে ত্রিপুরার মহারাজাদের একটা প্লেন ত্রিপুরা ছিল, মানে যেখানে মানে ওদের প্রজারা ছিল যাদেরকে জিরাতিয়া প্রজা বলা হতো, তারা হচ্ছে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মহারাজাদের জন্য তারা চাষবাস করতো, তারা তাদের রেভিনিউ এর পার্ট পাঠাতো। এবং যেটাকে হিল ত্রিপুরা বলা হতো, হিল ত্রিপুরা বলা হতো, মানে পার্বত্য, বাংলায় পার্বত্য ত্রিপুরা বলা হতো, যেটা আসলে ত্রিপুরার মহারাজাদের জায়গা ছিল। তো তারা কিন্তু সেই মহারাজারা এবং ওই লোকগুলো কিন্তু যারা প্লেন ত্রিপুরায় বসবাস করতো বা সমতল ত্রিপুরায় বসবাস করতো, যে জিরাতিয়া প্রজারা, তারা কিন্তু নিজেদেরকে ওই রাজ্যের পার্টি ভাবতো। প্রথম যখন দেশ ভাগ হচ্ছে তখন কিন্তু ত্রিপুরা যে অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেহেতু ত্রিপুরা ট্রিটি সাইন করছে না 1949-এ, মানে যেটা মার্জার হচ্ছে, সেটা মানে তার অনেক পলিটিক্স আছে, ওগুলো আমি বলতে চাই না, কিন্তু সেটা যেহেতু ট্রিটিটা সাইন করছে আরো 2 বছর পরে, তো আমরা দেখতে পাচ্ছি তার থেকে কিন্তু একটা অন্য রকমের ব্যাপার হচ্ছে যে প্রথম কিন্তু এই সমস্ত মানুষগুলোকে, মানে যারা 46-এর সেই দাঙ্গার সময় থেকেই চলে আসতে শুরু করেছে। কারণ আমরা যদি ত্রিপুরার আবার জিওগ্রাফিক্যাল লোকেশন দেখি, নোয়াখালী, চাঁদপুর, ওই জায়গাগুলো, তো ওরা কিন্তু অনেক আগে থেকে মাইগ্রেট করছে। দেখা যাচ্ছে যে রাজ্য সরকার ওদেরকে সুরক্ষা শুধু দিচ্ছে না, পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন দিচ্ছে, মানে জমি দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে। কারণ তখনও কিন্তু বুঝতে পারছে না যে একটা সময় ট্রাইবালদের থেকে বাঙালিদের সংখ্যা বেশি হয়ে যাবে এবং ট্রাইবালরা হচ্ছে কি ওদেরকে নিয়ে স্কেয়ার্ড হয়ে যাবে, ভয় পেয়ে যাবে যে এত এত বাঙালি চলে আসছে, এখন ওটা ওদের নিজেদের রাজ্যই থাকছে না, মানে নিজেদের রাজ্যে অন্য সম্প্রদায়ের মানুষ এসে হচ্ছে গিয়ে ঘাঁটি গেড়ে বসছে। সুতরাং এটা খুব মজার যে মানে 1950s-এর মানে 1950-এর দশকের শেষের দিকে আসলে প্রথম আসাম এবং ত্রিপুরা থেকে না সেইভাবে কেন্দ্রীয় সরকারকে ফোর্স করা হচ্ছে তারা যাতে সাহায্য দেয়, মানে তারা যাতে কোনো না কোনো ভাবে সাহায্য করে। তার আগে কিন্তু এটা বলাই হচ্ছে না, আসামে বলা হচ্ছে না অন্য কারণে, কারণ তারা মানছেই না যে এত এত মাইগ্রেশন হয়েছে বা হচ্ছে বা আরো হতে পারে। আর ত্রিপুরায় প্রথমে ভাবা হচ্ছে যে আরে এরা তো হচ্ছে কি মহারাজারই প্রজা, এরা তোমাদের জিরাতিয়া প্রজা, তাই এরা আবার উদ্বাস্তু না, এরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে উদ্বাস্তু না, সুতরাং তাদের সুরক্ষা দিতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। আর এমনিতেই যে নেশন স্টেট, যে ভারত রাষ্ট্র, তারা কিন্তু প্রাণপণে প্রথম থেকে চেষ্টা করেছে এদেরকে রিফিউজি বলে ট্রিট না করার। কারণ যেহেতু রিফিউজি বলে ট্রিট করলে ইন্টারন্যাশনাল ম্যান্ডেট গুলো অনুযায়ী তাদেরকে কিছু সুরক্ষা দিতে হবে, কিছু সিকিউরিটি প্রদান করতে হবে, বা কিছু মানে এমন কিছু করতে হবে যেটার জন্য হচ্ছে গিয়ে মানে তাদেরকে ন্যূনতম বেঁচে থাকার অধিকারের জন্য তাদেরকে কিছু প্রোভাইড করা হয়। তো প্রথম থেকে এদেরকে বলছে এরা ডিসপ্লেস পার্সন, এরা ইভাকিউই, এরা হচ্ছে গিয়ে ফিউগেটিভস, মানে কিছুতেই বলছে না যে এরা হচ্ছে উদ্বাস্তু, যাতে এদেরকে যথেষ্ট পরিমাণে সুরক্ষা বা অন্য অন্য সাহায্য কিছু দিতে হয়। যে কারণে কিন্তু ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ কেউ কিন্তু এখনো অব্দি ওই 1951-এর যে মানে যেটা হচ্ছে গিয়ে রিফিউজিদের জন্য ইন্টারন্যাশনাল যে ম্যান্ডেট বা 67-এর যে প্রোটোকল, সেটা কিন্তু এখনো অব্দি কেউ সাইন করেনি। ভারতবর্ষ তো করেইনি, যে কারণে পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে নির্ভরশীল, তাদের ইচ্ছে, যে পলিটিক্যাল পার্টির লোক থাকে তারা কিভাবে উদ্বাস্তুদের দেখছে সেইগুলো ব্যাপার। মানে বাংলাদেশ একটু পার্শিয়ালি করেছে
পাকিস্তানের অবস্থা মোটামুটি তথৈবচ, একই রকমের ব্যাপার। তো কতক্ষণ বলেছি? 50 মিনিট বলেছি। আমি কি আর বলবো? শেষ করে দিই, তোমরা প্রশ্ন জিজ্ঞেস করো। হ্যাঁ ম্যাম। হুম। তো আমি যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যে আশা নিয়ে বা যে ধরনের স্বপ্ন নিয়ে বা যে ধরনের পলিসি জায়গা থেকে আসলে এই মানুষগুলো মাইগ্রেট করেছিল ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, এবং আবার ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা থেকে মাইগ্রেট করেছিল পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে, আমরা দেখতে পাচ্ছি যে ধরো 1971 কে যদি আমরা একটা ওয়াটার শেড হিসেবে যদি দেখি, একটা জলবিভাজিকা রেখা হিসেবে যদি দেখি, সেই সময়টা মানে সেই সময়টা প্রচুর শরণার্থী চলে আসছে। তো সেই সময়টাও যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নেশন স্টেট ওদেরকে যেভাবে প্রমিস করেছিল বা পলিটিক্যাল পার্টির নেতারা তাদেরকে যেভাবে প্রমিস করেছিল বা বাকি যারা এজেন্ট ছিল, যারা স্বাধীনতা মানে আন্দোলনের সময় বা সেই সময় যে সময়টা হচ্ছে গিয়ে সাংঘাতিক পার্টিশন পলিটিক্স চলছে, দেশভাগ নিয়ে যখন পলিটিক্স চলছে, তাদেরকে যে ধরনের প্রতিজ্ঞা মানে করেছিল যে ভারত স্বাধীন হলে এটা হবে, ওটা হবে, তোমরা এই পাবে, তোমরা ওই পাবে, এন্ড অফ দ্য ডে আমার আর্গুমেন্ট হচ্ছে আসলে কিন্তু নেশন স্টেট বা যে রাজ্য সরকারের যে লোকগুলো, যে মানুষগুলো, তারা কিন্তু না ওই একদম সাধারণ উদ্বাস্তু যারা একদম ছিন্নমূল মানুষ যারা, তাদের প্রতি কিন্তু সত্যি এতটা সিম্প্যাথেটিক ছিল না, এবং তারা সত্যিই তারা কিন্তু আরো বেটার ট্রিটমেন্ট বা আরেকটু বেটার অ্যাবজর্পশন প্রসেসটাকে বোধহয় ডিজার্ভ করতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল বর্ডারল্যান্ডের এইদিকে বা ওইদিকে কোথাও কিন্তু এই ধরনের যে বাস্তুহারা মানুষগুলো, ছিন্নমূল মানুষগুলো, মানে একদম যারা সাধারণ, মানে লো কাস্ট, মানে যারা হচ্ছে লোয়ার ক্লাস, মানে নিম্ন বর্গ বলে আমরা যাদেরকে বলি, হ্যাঁ, সেটার মধ্যে বর্ণের আবার একটা ডাইমেনশন আছে, তারা কিন্তু সত্যি সত্যি সামাজিক সুরক্ষা মানে সোশ্যাল সিকিউরিটি বা সম্মান বা ভালো ট্রিটমেন্ট কিন্তু সরকারের কাছ থেকে পায়নি, এমনকি হোস্ট কমিউনিটি থেকেও কিন্তু পায়নি। মানে যারা আদতে এখানকার লোক, সেই হোস্ট কমিউনিটির লোকরাও কিন্তু তাদেরকে খুব একটা ইতিবাচক ভাবে তাদেরকে কিন্তু দেখেনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ ম্যাম, কিছু প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, হাউ ডিড দ্য পার্টিসিপেশন অফ দ্য কান্ট্রি partisan, sorry, of the country change the lives of the এটাই আমি এতক্ষণ ধরে বললাম। এটা কে জিজ্ঞেস করেছে? আমাকে একটু নামগুলো এটা দেখাও না আমার। ম্যাম এটা সমাজ তত্ত্ব চর্চা কেন্দ্র বলে একটা ইয়ে। আচ্ছা, কিন্তু আমি অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে এটাই বললাম, সুতরাং এটা আর কিছু বলার নেই। মানে এটাই বললাম যে কি করে হচ্ছে গিয়ে দেশভাগ আসলে মানে উদ্বাস্তুদের জীবন এবং ওদের যে পেশাগত যে পরিচয়, মানে যারা কামার ছিল, কুমোর ছিল, বা যারা তাঁতি ছিল, বা যারা জেলে ছিল, তারা কিভাবে ডেইলি লেবারে পরিণত হচ্ছে এবং তারা কিভাবে অন্য পেশা অপ্ট করতে বাধ্য হচ্ছে, কারণ তাদেরকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রফেশনাল রিহ্যাবিলিটেশন দেওয়া হয়নি, মানে দেওয়া যায়নি আর কি। অধিকাংশ মানুষই কিন্তু তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। সেটাই আসলে এতক্ষণ ধরে এই স্টোরিটাই আমি বললাম। থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এটা হ্যাঁ, আমি করেছি। challenges faced by immigrants during the migration, এটারও উত্তর আমি দিয়ে দিয়েছি যে কি কি চ্যালেঞ্জ করেছিল। হ্যাঁ ম্যাম। প্রথমে যেটা বলেছি, হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ পাকিস্তান, এটা এতক্ষণ ধরে বললাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ এটা হয়তো তোমরা কিছু সেট কোয়েশ্চেন করেছো, কিন্তু অ্যাকচুয়ালি এই স্টোরিটাই আমি বললাম, মানে সহজ ভাষায় সুন্দর করে বলার, মানে মানে সোজা করে আর কি একটা ন্যারেটিভ বলার চেষ্টা করলাম। ম্যাডাম, আমার আসামের একজন ফ্রেন্ড ছিল, আমি এটা দেখেছি, ওরা বাঙালিদের খুব একটা সাদর মনে এখন অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ একদম তাই, সেটা নিয়ে তো আমরা এনআরসি পলিটিক্স নিয়ে লিখে যাচ্ছি। এ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি তো ওইভাবে হয় না রে বাবা, কথা কাটাকাটি হয় না, কিন্তু ওটা নিয়ে না একটা পুরো অন্য রকমের পলিটিক্স হয়, সেটা আবার একটা সাংঘাতিক অন্য রকমের পলিটিক্স। তো মানে যেটা নিয়ে আর কি আমি লিখতেই থাকি। মানে তোমরা যদি আমি আনন্দবাজারে লিখি যে আর্টিকেল গুলো খুব সোজা করে বাংলায় লিখি, সেগুলো যদি পড়ো তাহলে বুঝবে যে আসামের আসলে সমস্যাটা পুরো অন্য। কারণ ওখানে যে এনআরসিটা না, সেই এনআরসিটা মানে ভারতবর্ষের সব জায়গার জন্য করা হয়েছিল, শুধু আসামের জন্য ওটাকে রেখে দেওয়া হয়েছিল, মানে ওটাকে তুলে নেওয়া হয়নি। সেটাই হচ্ছে কি আসল সমস্যার কারণ। হ্যাঁ, মাস মিডিয়াকে টুল হিসেবে ইউজ করা হয়েছে,
হ্যাঁ, সেটাও ঠিক। সেটা তো ত্রিপুরার ক্ষেত্রেও হয়েছে, কি আর করা যাবে। আসলে দেশভাগের পলিটিক্সটা না অন্যরকম ছিল, আর এখনকার পলিটিক্সটা একদম আলাদা। এই দুটোর মধ্যে না কোনো তুলনা হয় না। তো এখনকার পলিটিক্স বলতে গেলে আবার একটা অন্য পুরো কন্টেম্পোরারি পলিটিক্স বলতে হবে, সেটা আমি এখানে বলতে চাই না। আমি এখানে দেশভাগ পলিটিক্স নিয়ে কথা বলতে চাই, বা দেশভাগের কোনো ইম্প্যাক্ট নিয়ে কথা বলতে চাই। থ্যাংক ইউ। কি নাম? মন, হ্যাঁ হ্যাঁ, মন্ট্রেক লিও সাহা। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আর আপাতত কোনো প্রশ্ন নেই। ঠিক আছে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এতক্ষণ ধরে খুব সুন্দর আলোচনা করেছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি সকলকে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।